আমরা আজ বিশেষত আমাদের সঙ্গে সহযোদ্ধা এবং সহযোদ্ধা হতে চাইছেন সমস্ত মানুষজন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছি। এই আলোচনা সভার মূল আলোচিত বিষয় হচ্ছে আমরা বোলপুরে যে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গঠন করছি, এই উপনগরী গঠন করার কারণ এবং এই উপনগরী কিভাবে গঠন করা হবে এবং এই উপনগরীর অংশীদার কে কে থাকবে, এটা আমাদের মূল আজকের আলোচ্য বিষয়। এই উপনগরীর গঠনের ভাবনা হচ্ছে হেলথ সেক্টরে ডেভেলপমেন্টের কাজ আমরা বেশ কিছুদিন আগে থেকে করতে শুরু করেছি। একটা জিনিসের উপর বেশ করেই আমাদের এই ভাবনা এবং এই ভাবনাকে আমরা আমাদের সকল সদস্যদের মধ্যে এস্টাবলিশ করতে পেরেছিলাম এবং তখন থেকেই কাজ শুরু করেছিলাম। মাননীয় সোমনাথ চ্যাটার্জি মহাশয় আন্তরিকভাবে বোলপুরে থাকতে চাইছিলেন, যে আমি লাস্ট বয়সটা বোলপুরে থাকবো বলে তিনি বাড়ি ঘর সব কিছু সাজিয়েছিলেন বা বানিয়েছিলেন। বাস্তবিক থাকা হয়নি। শুধু ওনাকে প্রতীকী উদাহরণ দিয়েই বলছি, আমাদের বোলপুরটা অনেকটাই ডেভেলপ হয়ে যেত যদি যে সমস্ত মানুষজন থাকবো বলে ইচ্ছা প্রকাশ করেন থাকতে পেতেন। থাকতে না পাওয়ার কারণ হচ্ছে কি, স্বাস্থ্য পরিষেবা নেই। বিশেষ করে বৃদ্ধ বয়সে স্বাস্থ্য বলতে যেগুলোর অবশ্যই দরকার, হার্টের চিকিৎসা, কিডনির চিকিৎসা, ব্রেনের চিকিৎসা, মূলত এইগুলোর স্পেশালাইজেশনের জায়গাটা বোলপুরের নাই। তাই কোনো মানুষ এখানে বেড়াতে আসা বলো বা এখানে পার্মানেন্ট ব্যাপারে থাকা একটা অসুবিধা ছিল। এই ভাবনার উপরে দাঁড়িয়ে আমরা বেশ কিছু বছর ধরে হেলথ পরিষেবা ডেভেলপমেন্টের কাজ করছি। এই কাজ করতে গিয়ে আমরা সৃষ্টি করতে পেরেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ। পরবর্তীকালে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল, যেটি 1100 বেডের তৈরি হয়েছে, নার্সিং কলেজ, প্যারামেডিক্যাল কলেজ, ফার্মাসিস্ট কলেজ। আমরা সুপার ফেসিলিটি দিকে এগোচ্ছি। নিঃসন্দেহে 2027-এর মধ্যে সমস্ত বিভাগের সুপার ফেসিলিটি হসপিটালগুলো আমরা চালু করে দিতে দেবো। পারবো কথা নয়, নিশ্চিত দেবো। পরের বারের মধ্যে আমরা পিজি রাজ্য সরকারের সহায়তায় করে নিতে পারবো এবং সুপার ফ্যাসিলিটিগুলো পরের বার থেকেই শুরু হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মুহূর্তে 1100 বেডের যে হসপিটাল, তার কস্ট এবং ট্রিটমেন্ট বর্ধমান বা বীরভূমের যে কোনো জায়গার চেয়ে ভালো হয়। এই ব্যাপারে আমি প্রত্যেককে এসে খোঁজ খবর নেওয়া বা ট্রিটমেন্ট করার জন্য আবেদন জানালাম। আমাদের হসপিটালে প্রায় 350 মতো ডাক্তারবাবু যুক্ত আছেন। এখন এই ডাক্তারবাবুদের বিভিন্ন প্রযুক্তির মানুষজনকে পার্মানেন্টভাবে বোলপুরে বাস করাতে হবে। পার্মানেন্টভাবে বাস করাতে হলে যে সমস্ত স্কিল ম্যানপাওয়ার দেশে এবং বিদেশে আমাদের ঘরের ছেলেরা ছড়িয়ে আছে, তেনাদের আনতে হবে এবং পরবর্তীকালে ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের যে ডাক্তারবাবুরা আছেন তেনাদের বোলপুরে পার্মানেন্ট বাস করাতে হবে। এই জায়গায় আমি তেনাদের সঙ্গে কথাও বলেছি বা আমার বাস্তবিক উপলব্ধি, তেনারা যে মেন্টালিটিতে বড় হচ্ছেন, বাসযোগ্য জায়গা এইটাকে নতুন করে সৃষ্টি করতে হবে। পৃথিবীটা পরিবর্তন ঘটছে, একটা কমপ্লিট বাসযোগ্য জায়গা আমাদের তৈরি করার কথা ভাবছি।
যেখানে ছেলে মেয়েদের পড়ানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে কেজি টু পিজি ইনস্টিটিউট থাকবে, যেখানে পরিষেবার জন্য অন্তত 300টি পরিষেবা কেন্দ্র বা ন্যারো অর্থে যেগুলোকে আমরা দোকান বলি সেগুলো থাকবে। থাকবে স্পোর্টস একাডেমি, থাকবে কালচার একাডেমি, রিক্রিয়েশন ক্লাব। আর বৈদিক আমলে যেমন গাছপালা নিয়ে বাড়িঘর থাকতো, সেই ধরনের বাড়িঘর, প্রাকৃতিক মনোরম পরিবেশ, শুধু ইট পাথর দিয়ে ঘেরা একটা জায়গা নয়, যে সেখানের একটা সুন্দরভাবে গাছপালা নিয়ে ঘোরাও, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, যোগা সেন্টার থেকে শুরু করে হোমিওপ্যাথি, সমস্ত ধরনের রিসার্চ সেন্টার, ইনস্টিটিউট, এবং আমাদের এই কর্মস্থলে সমস্ত ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থা, তার সঙ্গে সঙ্গে রিসার্চ ইনস্টিটিউট। আমরা ডিজিটাল ইউনিভার্সিটি করছি 2025-এর মধ্যে রাজ্য সরকারের সহায়তায়। এই ডিজিটাল ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের যে হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল, মেডিকেল কলেজ, আইআইটি, যে কলেজগুলি ওয়ার্ল্ডব্যাপী রয়েছে, সেইগুলোকে ডিজিটাল সিস্টেমে যুক্ত করে এই রিসার্চ সেন্টারটা আমরা তৈরি করছি। কি করে আরও বেশি প্রযুক্তি হেলথ সেক্টরে নিয়ে আসা যায়। আমার মতে হেলথ সেক্টরে প্রযুক্তির সেই রকম কোনো প্রবেশ ঘটেনি। আজকে যদি আপনি যুদ্ধক্ষেত্রে দেখেন, রিসার্চ ক্ষেত্রটা দেখেন, দেখবেন শুধু কম্পিউটার রোবোটিক্স না, ভার্চুয়াল রিয়েলিটিও এইসব ক্ষেত্রে প্রয়োগের যথেষ্ট পরিমাণে প্রয়োগ হয়েছে। হয়রা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জায়গা মানুষের স্বাস্থ্য পরিষেবা, সেখানে কিন্তু প্রযুক্তি সেইভাবে অংশগ্রহণ করেনি। আমরা এই রিসার্চ সেন্টারের মধ্য দিয়ে এই প্রবেশ ঘটাতে চাইছি। রিসার্চ জায়গাটায় আমাদের চিন্তা ভাবনা 5000 আউটডোরে রুগী প্রতিদিন দেখানো হবে, আর ডিজিটাল সিস্টেমের মধ্যে 1 লাখ প্রতিদিন রুগী দেখানো হবে। তাহলে রিসার্চের ক্ষেত্রে অনেকটা সহজ হবে। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে ডাক্তারবাবু, ইঞ্জিনিয়াররা রিসার্চের জন্য এখানে থাকবেন। তাহলে তেনাদের থাকার ওয়ার্ল্ড ক্লাস পরিবেশ লাগবে। রাজ্য সরকারের সঙ্গে সহমত বেসিসে, রাজ্য সরকারের সাহায্যে আমরা এখানে যাতে করে হেলিকপ্টার নামতে পারে, অর্থাৎ হেলিপ্যাড করা যায়, সে ব্যাপারেও আমরা এই আবাসনের জায়গায় ভাবছি। কারণ আজকের দিনে সড়ক পথে আসা যাওয়া করব, এই মানসিকতা ওই ধরনের মানুষদের থাকে না, যে তেনারা ওয়ার্ল্ডের কোনো জায়গা থেকে, যেহেতু আমরা এয়ারপোর্ট করব বা এয়ারপোর্ট রাজ্য সরকারের সহায়তা করব, এ বলার জায়গা বা দৃষ্টতা বা দৃঢ়তা আমাদের নেই। তাই আমরা হেলিপ্যাডের কথাটা রাজ্য সরকারের সাহায্যে করতে পারবো, আমি নিশ্চিত। এই টোটাল প্রজেক্টটাকে আমরা 2027-এর মধ্যে কমপ্লিট করতে চাইছি। এই 2027-এর মধ্যে যদি আমরা কমপ্লিট করতে পারি, তাহলে পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানী বা ডাক্তারবাবুদের আমরা বোলপুরে আনতে পারব। এখানকার স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে তাই নয়, এখানে অর্থনৈতিক পরিকাঠামো, এখানে যুব শক্তির যে জব এন্টারপ্রেনারশিপ, তার একটা আমূল পরিবর্তন ঘটবে। এই কাজ আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করে দিতে চাইছি, সেটা হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে। আমরা একটা, যেহেতু কবিগুরুর জায়গা, যে একটা রবীন্দ্রনাথের প্রতি
শ্রদ্ধা বা মাল্যদানের মধ্য দিয়ে আমরা একটা প্রভাত ফেরি বা র্যালি করে আমাদের ওই জায়গায় যাব এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করব এবং কাজ শুরু করব। প্রথম পর্যায়ে যে কাজটি সেটি হচ্ছে যেখানে অংশীদার কারা, বিভিন্ন এনজিও এর মধ্যে ইনভলভ হবে। আমরা ইতিমধ্যেই যুক্ত হয়েছি গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি, স্বাধীন, সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট, এই 3টি সংস্থা ইতিমধ্যেই মিলিত হয়েছে এবং 10টি সংস্থা মিলিত হওয়ার একটা কথাবার্তা চলছে। আনুষ্ঠানিকভাবে খুব তাড়াতাড়ি আমরা 10টি সংস্থা বা 15টি সংস্থা মিলে এই কাজ শুরু করার প্রস্তুতি নিয়ে আমরা 1.5-2 মাসের মধ্যেই এই কাজ মাটিতে নামিয়ে আনতে পারব। আমরা চাইছি এখানকার যারা এন্টারপ্রেনার হবেন এই সংস্থাগুলি ফ্যাসিলিটার হিসেবে কাজ করবে, বন্ধ করে দেবে। এন্টারপ্রেনার বা অংশীদার হবে মহিলারা। কেন আমার এই ভাবনা যে মহিলারা এন্টারপ্রেনার হবে কেন? দুটো কারণ। একটা এন্টারপ্রেনার, আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রথম স্ট্রং ডিসিশন নেওয়ার ক্ষমতা লাগবে, মানে দৃঢ়তা, যে আমি এটা করবই, এটা একটা লাগবে। দ্বিতীয় লাগবে হচ্ছে আমি যেটা বললাম সেটা ইমপ্লিমেন্ট করার জন্যে লেগে থাকা, যাকে বলে দৃঢ়ভাবে। ডেলি উত্থান পতন অনেক কিছু ঘটবে, কিন্তু আমি আমার কাজে অবিচল লেগে থাকব, এটা লাগবে। যে কাজটা করতে চাইছি সেইটার সম্বন্ধে নিজেকে একটা ক্লিয়ার ধ্যান ধারণা, যেটা বিজ্ঞানের ভাষায় স্কিল বলে, সেই ব্যাপারে দক্ষতা লাগবে। আমরা যদি দেখি এটা সমাজে সবচেয়ে বেশি আছে কার? মহিলাদের। কেন বললাম? সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ছেলে মানুষ করা। এটা দৃঢ়তা, এটা ডিসিশন নেওয়ার চরমতম ক্ষমতা, এবং এটা মানুষ করতে স্কিল লাগে। যেনাদের বাচ্চা হয়েছে তেনারা তো এটা করছেনই, যেনাদের হয়নি তেনারা কিন্তু মেন্টাল প্রিপারেশন নিচ্ছে। এই দৃঢ়তা মহিলাদের আছে। পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় এরা কিছু পারবে না, এরা করবে না, আমার ছেলে করবে, এইভাবে এদের পিছিয়ে রাখা হচ্ছে, এদের এনকারেজ করা হচ্ছে না। আজকের এই প্রথম সভায় আমরা এনকারেজ করার জন্যই এই সভাটাকে ডেকেছি। নিশ্চিত পারবে, আমি পারবই, এই মানসিকতা নেওয়ার জন্য ডেকেছি। 200 জন মহিলা আমরা বেছে নেব। প্রথম পর্যায়ে আমার যে দোকান ঘরগুলি বা পরিষেবাগুলি হবে সেইগুলি 1 বছরের মধ্যে ওনাদের মালিকানা দিয়ে আমরা এটা এস্টাবলিশ করে দিতে। একটা প্রশ্ন মনের মধ্যেই চলে আসছে, কি বলছেন? প্রথম যেটা লাগে এন্টারপ্রেনারে সেটা হচ্ছে বিনিয়োগ। তাহলে বিনিয়োগ কোথা থেকে হবে? খুব সত্যি কথা, বিনিয়োগ ছাড়া এন্টারপ্রেনার হয় না। এইগুলো থাকলে বিনিয়োগের প্রচুর ক্ষেত্র আছে বা প্রচুর মানুষ আছে এটা বিনিয়োগ করবে। আজকে দেখবে একটা বড় ইন্ডাস্ট্রিজ হচ্ছে বিনিয়োগ সংস্থা, যে বিনিয়োগ করার জন্য প্রচুর লোক ঘুরে বেড়াচ্ছে যে আমি ফিনান্স দেবো। কাকে দেবো? যে 3টি আছে তাকে দেবে। এরপরে সরকারিভাবে আইনগত সেই কাগজগুলো দেখা হয়। এই 3টে যদি তোমার থাকে, বাকিটা ক্রেডেন্সিয়াল নাই বলে দেবে না। ক্রেডেন্সিয়াল আমরা গ্যারান্টার থাকবো, তোমার পেপারস নেই ব্যাংকের ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে। সর্বোপরি রাজ্য সরকার সবসময় চাইছে মহিলারা এন্টারপ্রেনার হোক,
তেনারা বিভিন্নভাবে সাপোর্ট করার কথা ভাবছেন, আমাদের জানা আছে বা নেই। সেগুলো এনজিওরা ফেসিলিটার হিসেবে তাদের বুঝিয়ে দেবে, তাদের পেপারসগুলোকে জোগাড় করে দেবে। একটা বছর ধরে ব্যাংকের সঙ্গে কথা বলে তাদের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করবে। একটা বছর ধরে তারা কিভাবে স্কিল হবে তার অনলাইন ক্লাস করা হবে, যে সেই বিষয়ে তারা কি করে স্কিল হবে। একটা বছর ধরে যদি তার ক্ষেত্রে বাড়ি পাওয়ার ক্ষেত্রে তাতেও অসুবিধা হয়, যে টাকা নেই, অন্যজনা বাড়ি কিনবে, ভাড়ায় দেবে, আমরা ব্যবস্থা করে দেবো, গ্যারান্টার থাকবে, কিন্তু লাইসেন্সটা হবে মেয়েটির নামে, দোকানটা তার নিজের দোকান, এটা কিন্তু কোনো বিনিয়োগকারীর দোকান হবে না। আস্তে আস্তে পয়সা দিয়ে দেবে, মালিকানা পেয়ে যাবে। মাল নেই, প্রথম কথা ব্যাংক আছে, দ্বিতীয়ত কথা হচ্ছে বেসরকারি বিভিন্ন সংস্থা আছে, সর্বোপরি আমরা গ্রান্টার থাকবো, বিভিন্ন কোম্পানি আছে, মাল ভরে দিয়ে যাবে, নির্দিষ্ট পার্সেন্টেজে লাভ দেবে, মালটা বেচে দেবে। এরপরে সে বেশি মুনাফা নিচ্ছে, হ্যাঁ নেবে 1 বছর ধরে নিলাম, আমরা ঠিকমতো ব্যবসা করতে পারিনি, তারপরে যখন নিজের গুডউইল তৈরি করে নিতে পারবে, নিজেকে এস্টাবলিশ করে নেবে, তার কাছে আর মাল নেবে না, সে নতুন জায়গায় দেবে, সে পয়সাটা শোধ করে দেবে, এটা গ্যারান্টি থাকবে। তার কাছে আজীবন মাল দিতে হবে এরকম তো কোনো গ্যারান্টারে কিছু থাকছে না। তাহলে ডেভেলপমেন্টটা আস্তে আস্তে হয়, একবারে হয় না। যার কিছু নেই এইভাবে সে ভাববে, এইভাবে সে করবে। তাহলে পরিষেবা কেন্দ্রগুলি আমাদের এই মহিলারা করবে, বা দোকানগুলি এই মহিলারা করবে। 1 বছরের মধ্যে আমরা দোকান ঘরটা তৈরি করে তেনাদের হাতে দিয়ে দেবো, ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে। এবার কেউ ভাবলো যে আমি আজকেই থেকেই করে নিতে পারবো, জায়গাটি নিজের নামে করে সে তার মতো করে নেবে, এখানে কোনো বাইন্ডিংস নেই। এটা গেল একটা দিক। এরপরে দিক রয়েছে স্পোর্টস একাডেমি, কালচার একাডেমি, রিক্রিয়েশন ক্লাব। অনেক ব্যক্তি আছেন যে আমি মালিকানা থাকবো বা সংগঠনের চেয়ে যে স্পোর্টস একাডেমিটা করব, তেনারা হয়তো 20-30 বিঘে জায়গার উপর এই একাডেমিটা তৈরি করলেন। এই একাডেমি যখন তৈরি করবে, বিনিয়োগ করছেন, তেনার ইনকাম হবে। তবে স্পোর্টস একাডেমির মধ্যে ইনকাম হবে, সেই মানসিকতা নিয়েই তিনি তৈরি করবেন। তিনি স্পোর্টস একাডেমিটা করবেন, কেউ কালচার একাডেমি করবেন, কেউ রিক্রিয়েশন ক্লাব করবেন। এইভাবে বিভিন্ন সংস্থা বা ব্যক্তি মালিকানা নিয়ে আমরা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করলাম, এই সিটিটা গঠন করলাম। কেন আমাদের এই উদ্যোগ? প্রথম কথা, আমার ছেলে মেয়েদের এন্টারপ্রেনার করার যে দৃঢ়তা সেটাকে প্রদান করা, সর্বোপরি হচ্ছে এইসব স্কিল ম্যানপাওয়ারকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য এই সিটিটা আমাদের লাগবে। কারণ প্রত্যেককে যেখানে এস্টাবলিশড হয়ে আছেন একটা বাইন্ডিংস আছে, যে আমার ইন্টারন্যাশনাল লেভেলে স্কুল নেই, তাহলে ইন্টারন্যাশনাল স্কুল কেউ কোনো একটা সংস্থা করলেন, আমাদের ছেলে ওয়াটার পার্কে যায়, জিমে যায়, কি সুইমিং পুলে যায়, নেই, তাহলে একজন করলো। আমার প্রচুর পয়সা রোজগার হয়, এখানে রিক্রিয়েশনের জায়গা নেই, রিক্রিয়েশন ক্লাব আছে, তেনারা যাবে। তার মানে তিনি পৃথিবীর যেখানেই বাস করছেন সেই উপযোগী একটা সিটি পেয়ে যাচ্ছেন। তাহলে আমাদের এই ম্যানপাওয়ারকে, আজকে বহু ডাক্তারবাবু বোলপুরে থাকতে চান, কিন্তু বিভিন্ন কারণে ফ্যামিলিকে আনতে পারছেন না, তাই থাকতে পারছে না, তেনাদের সেই জায়গাটা হয়ে যাবে। তার মানে আমাদের ক্ষেত্রে একটি ভদ্রলোক যখন এখানে কর্মরত আছেন, কলকাতা থেকে আসা যা করছেন, তখন ওখানে ছেলে বউ তার নিয়ে ঠিক ডেটগুলো মেনটেন করতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে থাকলে
তেনার ডিউটি যদি কম টাইম থাকে তবু বেশি টাইম ওখানে থাকবে, কারণ এটার জন্য এই কারণে এটা আমরা উদ্যোগ। আমি আশা করছি আমাদের ছেলে মেয়েদের আমরা এন্টারপ্রেনার হিসেবে গড়ে তুলতে পারবো। আমি আশা করছি আমাদের এই কাজে আমার সঙ্গে জড়িত বা সম্পর্ক আছে সমস্ত ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনকে এখানে যুক্ত করতে পারবো। তাই 2027-এর আগেও প্রজেক্টটা আমরা কমপ্লিট করে দিতে পারি। আমি স্বপ্ন দেখছিলাম কাল রাতে, যেদিন থেকে আমরা কাজ আরম্ভ করব, দিন রাত কাজ করে 2 বছরের মধ্যে আমরা কমপ্লিট করে দেব। প্রায় 36টি মতো ইনস্টিটিউট হবে। আমরা শুধু একটা জায়গার উপর নিয়ে ভাবছি না, সেই 30-40 কিলোমিটার মধ্যে সমস্ত পরিষেবাটা পাক, এটা চাইছি। আমাদের তাহলে ক্ষেত্র রয়েছে, এই কলেজগুলো একটা ক্ষেত্র আছে, একটা অন্য জায়গায় একটা ক্ষেত্র তৈরি করছি, যে জায়গাগুলো এখানে পাচ্ছি না। গোবিন্দপুর একটা ক্ষেত্র রয়েছে, অবিরামপুর একটা ক্ষেত্র করছি। কম্প্যাক্ট প্রজেক্টটা ভাবছি যে এই 30-40 কিলোমিটারের মধ্যে বা 20 কিলোমিটারের মধ্যে কেউ বসবাস করলে কর্মস্থলে আসতে তার কোনো অসুবিধা নেই। কোনো ডাক্তারবাবু ভাবলেন না আমি গোবিন্দপুরে বাস করব, কেউ ভাবলেন আমি অবিরামপুরে বাস করব, কেউ ভাবলো আমি বোলপুরে বাস করব, তেনার মতো করে। তাহলে এই ক্ষেত্রগুলো আমরা কমপ্লিট, আমাদের এই প্রজেক্টের নামকরণ আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগর। কিছু করলে শান্তিনিকেতন বাদ দিয়ে ভাবার কোনো জায়গা নেই, রবি ঠাকুরের জায়গা বলে। হেলথের ব্যাপারটা নিয়ে একটা মানুষের অনীহা ছিল যে ওখানে হেলথ ভালো নাই, তাই হেলথটার ক্ষেত্রে এখানে কোনো রকম কম্প্রোমাইজ করতে হচ্ছে না। হেলথের সমস্তটা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি থেকে শুরু করে সমস্ত বিষয়টা, হ্যাঁ, যে হেলথের একদম দারুণভাবে পরিষেবা পাওয়া যায়, এইটা নামের মধ্যেই থাক। আর উপনগরী, এই ভাবনার উপরেই আমরা এই নামকরণ করেছি। আমি কিছুটা হলেও আলোকপাত করলাম।